প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। 5 আগস্ট পরবর্তী সময়ে ভেবেছিলাম যে 5 আগস্ট থেকে শিক্ষা নিয়ে রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত আছেন, পুলিশ বাহিনীতে যারা যুক্ত আছেন, তারা প্রত্যেকে 5 আগস্ট পরবর্তী সময়ে 5 আগস্ট থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষার আলোকে পথ চলবেন, এমনটাই ভেবেছিলাম আমরা। এমনটাই ভেবেছিল পুরো বাংলাদেশের দেশবাসী। বাট বাস্তবতা ভিন্ন দেখছি আমরা, এমনটি ঘটেনি। খুবই অবাক হয়ে যাই আমরা, পুরো অবাক হয়ে যায় বাংলাদেশ, স্তব্ধ হয়ে যায় বাংলাদেশ যখন আমরা দেখি 5 আগস্ট পরবর্তী সময়ে কয়েক দিনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আঞ্চলিক, মহানগর কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক চাঁদাবাজিতে লিপ্ত হন। ভয় ভীতি প্রদর্শনে আগের হাসিনার আমলের মতো, আওয়ামী আমলের মতো দখলদারিত্ব, অবৈধ দখলদারিত্ব, ভীতি প্রদর্শন, বদলি বাণিজ্য, সচিবালয়ে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করে বদলি করাচ্ছেন, ডিসি বদলি করাচ্ছেন, ইউএনও বদলি করাচ্ছেন, ওসি বদলি করাচ্ছেন। এবং দুর্ভাগ্যজনকভাবে প্রচলিত রাজনীতির বিভিন্ন দলের নেতাকর্মীর কথা তো বললাম, আছেই তারা, যাদের নেতৃত্বে বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই ছাত্র জনতা, বিশেষভাবে তরুণরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ, অবিচ্ছেদ্য অংশ, সমন্বয়ক তাদের নাম দেওয়া হয়েছিল সেই সময়ে, বা নামটি তারা পেয়েছিলেন যেহেতু তারা আন্দোলন কর্মকাণ্ড সমন্বয় করছিলেন। তো সেই সমন্বয়কদের একটি অংশকে দেখা গেল তারাও অপরাধ কর্মে লিপ্ত হয়েছেন। চাঁদাবাজি থেকে শুরু করে যেই সব কাজগুলো আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, যুবলীগের কর্মীরা করেছে, আওয়ামী আমলে, শেখ হাসিনার আমলে একই কাজ তারাও করছে। সবচাইতে কষ্টের এবং দুঃখের এবং ভয়ের, আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ালো সেটি যে সমন্বয়করা, বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র নেতারা, নেতৃস্থানীয় অনেকের নাম এসে গেল। এবং শুধু নাম আসেনি, প্রমাণও হয়ে গেল। তারা কেউ কেউ গ্রেপ্তার হলেন, তারা কেউ কেউ ধিক্কৃত হলেন, গণধিকৃত হলেন। জনগণ তাদের উপর থেকে আস্থা, ভালোবাসা, স্নেহ সরিয়ে নিলেন। এবং তারা 5 আগস্ট পরবর্তী সময় তারা যে জায়গায় আসীন হয়েছিলেন, যে উচ্চতায়, যেই সম্মানের জায়গায়, যে শ্রদ্ধার জায়গায়, তারা আর আস্তে আস্তে সেই জায়গাটিতে থাকলেন না। তারা আগের সেই জায়গায় নেই এখন। সত্যি কথা, এটি বলতে আমার খুব কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, বাট এটি সত্যি। আমরা যখন এখন দেখি, আমি যখন দেখি ব্যক্তিগতভাবে মানুষের সঙ্গে মিশে, মাঠে ঘাটে, হাটে বাজারে যখন লোকের সঙ্গে কথা হয়, যখন দেখি তারা বলছে, ও ছাত্ররা তারা আর কি করবে, দেখছি তো তারা কি করছে, ও নেতারা, ও সমন্বয়করা, যখন এগুলো শুনি খুব খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। এবং প্রতিবাদ করতে পারি না, শক্তি পাই না প্রতিবাদ করতে। শুরুতে প্রতিবাদ করার চেষ্টা করেছি, এখন আর করি না, চেষ্টাটি থামিয়ে দিয়েছি। পারি না, আসলে নৈতিকতা অ্যালাউ করে না, প্রতিবাদ করা যায় না। কারণ জনগণ যা বলছেন তারা বাড়িয়ে বলছেন না, সত্যতা আছে এর মধ্যে। তো আমরা শিক্ষা নেইনি, আসলে আমরা কখনোই শিক্ষা নেই না। আর সেই পুরনো কথা আবার বলতে হচ্ছে। এটি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আলাপ করে সবাই, কথা বলে সবাই, কিন্তু কেউ শিক্ষা নেয়নি কখনো অতীতে। একটু পেছনে যদি ফিরে যাই, সেই 90-এর উত্তাল দিনগুলোর কথা, এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলগুলো এক হয়ে যখন এরশাদ বিরোধী আন্দোলন করেছিলেন, তখনও আমরা ভেবেছিলাম যে এত বড় আন্দোলনের পর স্বৈর শাসক এরশাদ প্রায় 1 দশক স্বৈর শাসক হিসেবে দেশ শাসন করেছিলেন এরশাদ। তা আমরা ভেবেছিলাম একজন স্বৈর শাসককে সবাই মিলে তাড়ালেন এত কষ্ট করে, আন্দোলন সংগ্রাম করে। নিশ্চয়ই এ থেকে শিক্ষা নেবে বাংলাদেশের রাজনীতিবিদেরা। আগামী দিনে যারা রাজনীতিতে থাকবেন, দেশ চালাবেন, তারা শিক্ষা নেবেন। কেউ নেয়নি শিক্ষা। যদি নিত, আমাদের এই 5 আগস্ট দরকার হতো না, এই বিপ্লব অভ্যুত্থানের দরকার হতো না, 1,500-2,000 মানুষের জীবন দিতে হতো না, 30-40 হাজার মানুষকে অন্ধত্ব এবং পঙ্গুত্ব বরণ করতে হতো না, এগুলো কিছুই হতো না। দেশ এতদিন অন্য ট্র্যাকে থাকতো। সেই 90-এর অভ্যুত্থান থেকে কেউ শিক্ষা নেয়নি, কেউ না। তখন ইমিডিয়েটলি শাসক দল হয়ে উঠল বিএনপি। তারা কি শিক্ষা নিয়েছিল? মোটেই না। তারা ভুলেই গেল যে জনগণ আমাদের একটি উষ্টা মারবে, লাথি মারবে খুব তাড়াতাড়ি।
যদি আমরা আগের মতো দেশ চালাই, আগের মতো রাজনীতি করি, এরশাদের মতো আচরণ করি। বিএনপি সেটা মনে রাখেনি। বিএনপিকে জনগণ লাথি মেরেছিল, সজোরে লাথি মেরেছিল একটা। তাই বিএনপি আর দ্বিতীয়বারে ক্ষমতায় আসতে পারেনি। চুরি চামারি করে চেষ্টা করেছিল, নির্বাচনও একটি ঘটিয়েছিল, 15ই ফেব্রুয়ারি নির্বাচন, লাভ হয়নি কিছু। আওয়ামী লীগের খুব দুর্বার আন্দোলন গড়েছিল তারা, এবং আওয়ামী লীগের সঙ্গে অন্যরাও ছিলেন। সে আন্দোলনে টিকতে পারেনি বিএনপি, তার পাতানো নির্বাচন কাজে আসেনি। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, পরের ইতিহাস আপনাদের সবার জানা, ওই লাইনে আর গেলাম না এখন। তো আসলে কেউ শিক্ষা নেয়নি, যা বলছিলাম। তো বিএনপি প্রথমবারে ক্ষমতা হারালো, আওয়ামী লীগ চলে আসলো। আবার আওয়ামী লীগ মনে রাখলো না যে বিএনপিকে কী কারণে এই দেশে জনগণ উষ্টা মেরেছিল, লাথি মেরেছিল, তাদের মসনদে কেন লাথি মেরেছিল। হাসিনা আবার ভুলে গেল। হাসিনা ভুলে গিয়ে হাসিনা আবার দুঃশাসন চালানো, জনগণ আবার অতিষ্ঠ, আবার অধৈর্য হয়ে কুল কিনারা না পেয়ে মন্দের ভালো হিসেবে, বিকল্প হিসেবে আবার বিএনপিকে বেছে নিল। বিএনপি আবার ভুলে গেল যে কী কারণে তাদের প্রথমবার জনগণ লাথি মেরেছিল, তারা আবার ভুলে গেল। তারা আবার আগের মতো দুঃশাসন শুরু করলো, এমনকি আগের চাইতে খারাপ হয়ে উঠলো, আরও বড় দুর্বৃত্ত হয়ে উঠলো বিএনপি দ্বিতীয়বারে। তো এইভাবেই রোলার কোস্টারের মধ্য দিয়ে এই দেশটি গিয়েছে আসলে। তাই কখনো এই দেশে শান্তি আসেনি, স্থিতিশীলতা আসেনি, গণতন্ত্রের মুখ আমরা দেখিনি, কাগজে কলমে থাকলেও বাস্তবে হয়নি সেটি। এগুলো অনেক পুরনো কথা আসলে, বাট এই লাইনে একই কথার চর্বিত চর্বণ হয়ে যায়, কারণ লাইনটি তো একই, রাজনীতি, দুর্নীতি, অপশাসন, গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবে না পাওয়া, মিল অমিল, চাওয়া পাওয়া সঙ্গে প্রত্যাশার মিল হয় না, তো তাই রিপিট হয়ে যায়। তো যা বলছিলাম যে আমরা শিক্ষা নেইনি 5 আগস্ট পরবর্তী সময়ে, আগে তো নেইনি। এই শব্দ যেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেই বাংলাদেশটি পেয়েছি, দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, আমরা ভেবেছিলাম যে এটি দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি তাতে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই, উদ্বিগ্ন হয়ে পড়ি, হতে বাধ্য আমরা। তো এখন সম্প্রতি যা দেখলাম আমরা, আমাদের অভ্যুত্থানকে এক পাশে রেখে নেপালের কথা যদি চিন্তা করি, নেপালে যা ঘটে গেল, নেপালের প্রধানমন্ত্রী ওলি পালিয়ে গেলেন, নির্লজ্জ পরাজয় হলো তার, নির্লজ্জ পতন হলো, নির্লজ্জ পলায়ন হলো, একেবারে হাসিনা স্টাইলে। হাসিনার যেভাবে পতন হয়েছিল, কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী নেপালের, তারও একইভাবে পতন হলো। হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছিলেন, তাকেও সেভাবে পালিয়ে যেতে হলো। পালিয়ে যাবার আগে হাসিনা সেনাবাহিনীর প্রধানকে বলেছিলেন ক্ষমতা নেয়ার জন্যে, হয়নি। সেনাবাহিনী প্রধান রাজি হননি, কারণ তিনি জানতেন সেটি সম্ভব না, জনগণ সেটি মেনে নেবে না। নেপালের প্রধানমন্ত্রী বলেছিলেন সেনাপ্রধানকে, নেপালি সেনাপ্রধানকে ক্ষমতা নেবার জন্য, তিনি অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন আপনি পদত্যাগ করলে আমি দেখব বিষয়টি। তো স্বৈর শাসকদের এখন শেষ বিচারে কেউ প্রশ্রয় দিচ্ছে না, সব দেশে আমরা দেখছি প্রশ্রয় দিচ্ছে না কেউ, তাদের ধ্বংস অনিবার্য, আগে হোক পরে হোক, এটি সময়ের ব্যাপার হয় অনেক সময়, বাট তারা ধ্বংস হয় এবং তাদের পরাজয় হয়, তাদের পতন হয়, তাদের পলায়ন হয়। আগে পতন হতো, শুধু পলায়ন হতো না, এখন তাদের পালিয়ে জীবন রক্ষা করতে হয়, আত্মরক্ষা করতে হয়। কি লজ্জার, ছি ছি ছি, এত দাপট যাদের। হাসিনার কথা আবার ফিরে যাচ্ছি, শেখ হাসিনা পালায় না, আমি বঙ্গবন্ধু কন্যা, আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যার হেডম। হাসিনা জানতো হাসিনাকে বটি কাবাব করা হবে, বটি বটি করকে কাঠ ডালেগে বাংলাদেশের মানুষ টুকরো টুকরো করে হাসিনাকে কাটবে, সেই ভয়ে হাসিনা আত্মরক্ষার্থে পালিয়ে গেছে। অল্প কয়েকদিন আগেই হুঙ্কার দিয়েছিল, হাসিনা পালায় না, হাসিনা অনেকবার পালায়, শুধু পালায় না এবং নির্লজ্জভাবে পালায়, এবং এই লজ্জাজনক পরিস্থিতি মনে রাখে না। ভারতের মাটিতে বসে আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নির্লজ্জের মতো আবার বলে আমি ফিরে আসবো, টুপ করে ফিরে আসবো। কেন? তুমি ফিরে আসলে আবার কাটবে তোমাকে জনগণ, বটি বটি করবে তোমাকে, বটি কাবাবের মতো টুকরো টুকরো করবে। তোমার একটি টুকরোও পাওয়া যেত না যদি তুমি থাকতে এই দেশে। তুমি গিয়ে জীবন বাঁচিয়েছো, তুমি আবার হুঙ্কার দাও তুমি আবার আসবে। ছি, কি লজ্জা! লাভ নেই, আসতে পারবে না তুমি, এই দেশ তোমাকে মেনে নেবে না আর কখনো না। ওটাই তোমার দেশ, যেখানে তুমি গিয়েছো, থাকো ওখানে, তুমি শান্তিতে ঘুমো। তো এই যে দুটো উদাহরণ, হাসিনার পালিয়ে যাওয়া এবং শর্মা বা অলির পালিয়ে যাওয়া, লজ্জাজনক। এরপরেও কি আমাদের দেশের রাজনীতিবিদরা, এখন যারা রাজনীতি করছেন, তারা শিক্ষা নিয়েছেন এগুলো থেকে, এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়েছেন? আমার মনে হয় না তারা শিক্ষা নিয়েছেন। কারণ যদি তারা শিক্ষা নিতেন, তাদের আচরণে সেটার প্রতিফলন ঘটেছে কি প্রিয় দর্শক? কখনো ঘটেনি। বিশ্ববিদ্যালয়গুলোতে কি হচ্ছে এখন?
তথাকথিত গণতন্ত্রায়নের নামে, তথাকথিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলোর নামে কি হচ্ছে এখন? গণতন্ত্রের ছিটেফোঁটা আছে সেখানে? যাদেরই পরাজয়ের একটা বিষয় সামনে চলে আসে ফেয়ার ভোটেও, তারা বলছে কারচুপি হয়েছে, তারা বলছে ভোট বাক্স রাত্রেবেলা ভরা হয়েছে, তারা বলছে এটা পরিকল্পিত প্রহসন, মানছি না। এর নাম গণতন্ত্র? তারা আসলে চাইছে কি? এই তরুণরা আবার ডাকসু এই বিভিন্ন মাধ্যমে তারা আবার ক্ষমতায় আসতে চাইছে, তারা নেতৃত্ব চাইছে, ভবিষ্যতে নেতা হয়ে উঠতে চাইছে, এমপি হয়ে উঠতে চাইছে, মন্ত্রী হয়ে উঠতে চাইছে। পরিষ্কার হিসেবটি আমাদের কাছে। তারা উচ্চাভিলাষী, তাদের দোষের কিছু নেই, বাট দোষ অন্য জায়গায়। কোন মতলবে তারা উচ্চাভিলাষী? সত্যিকার অর্থে প্রকৃত রাজনীতি করে রাজনীতিবিদ হয়ে ওঠা, পলিটিশিয়ান থেকে স্টেটসম্যান হয়ে ওঠা, রাজনীতিবিদ থেকে রাজনীতিজ্ঞ হয়ে ওঠা, সেই জন্যে জনসেবা করবার মানুষে মোটেই না, অ্যাবসলিউটলি নট। একটি টার্গেট, ক্ষমতায় যাব কোনো একদিন, মন্ত্রী হব কোনো একদিন, প্রধানমন্ত্রী হব কোনো একদিন। কেন? পালিয়ে যাবার জন্যে? নেপালের প্রধানমন্ত্রী তো পালিয়ে গেলেন, হেলিকপ্টারের ভিতরে বসে পালিয়ে যেতে পেরেছিলেন। তার মন্ত্রীদের কি অবস্থা হলো প্রিয় দর্শক? নিশ্চয়ই আপনারা সেই দৃশ্য দেখেছেন। হেলিকপ্টারে তারা উঠতে পারছিল না, জনতা ধাওয়া দিয়েছে, তারা রশি ধরে ঝুলে থাকলো। কি ভয়ঙ্কর, ঝুঁকিপূর্ণ এবং লজ্জাজনক পরিস্থিতি। রশি ধরে ঝুলে ঝুলে নেপাল থেকে তারা দূরে চলে গেল, জনগণের হাতের বাইরে চলে গেল। জনগণ তাদেরকে পেলে বুট দিয়ে পিষে মারত, কাউকে কাউকে তো জ্বালিয়ে দিয়েছে। তো এই পরিণতির কথাও কি আমাদের এই তরুণ সমাজ মনে রাখছে? তাদের যারা উস্কে দিচ্ছে বিভিন্নভাবে যে এই নির্বাচনের ফলাফল মানবার দরকার নেই, তারাও কি খেয়াল রাখছে যে আমরা এটা কি করছি, এই খেলা আর কেন খেলছি? দরকার হলে পান দোকান দেবো, চায়ের দোকান দেবো, সেটা করে খাবো, কিন্তু জনরোষে পড়বো না। জনরোষে পড়লে কি হয়? নেপালের অর্থমন্ত্রীকে ল্যাংটা করে তাকে পানিতে ফেলে দিল লোকেরা, দেখলাম। এই জীবনের কোনো দাম আছে? এই 70-80 বছর বয়সে ল্যাংটা করে লোকেরা চ্যাঙাদুলা করে পানিতে ফেলে দিল নেপালের প্রধানমন্ত্রীকে, অর্থমন্ত্রীকে। সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে জ্বালিয়ে মারল, পুরে দগ্ধ করেন তিনি। দুঃখজনক, কষ্টদায়ক, বাট হয়েছে। মানুষ ছাড় দিচ্ছে না। অর্থমন্ত্রীকে রাস্তায় লোকেরা ফ্লাইং কিক মারল, কিল ঘুষি মারল, লাথি মারল। আমাদের আনিসুল হককে নারায়ণগঞ্জের কারাগারে বিএনপি পন্থী আইনজীবীরা লাথি ঘুষি কিল মারল, আমরা দেখেছি। কেউ বাদ যায়নি। যারা যারা এই আওয়ামী আমলের মন্ত্রী এমপি, যে দু একজনের উপর আমাদের হাত লেগেছে, তারা প্রত্যেকে কারাগারে, আদালতে, বিভিন্ন জায়গায় তারা হুমকি ধমকি, মারপিট, ডিম, স্যান্ডল, কিল ঘুষির শিকার হয়েছেন তারা। এটি কি জীবন? এই জীবনের নাম উচ্চাসা? এমন পদে কেউ যেতে চায়, এমন ক্ষমতা কেউ ভোগ করতে চায় যে ক্ষমতার শেষ হলো লাথি, ঘুষি, কিল, ডিম, ফ্লাইং কিক, অবশেষে ফাঁসির দড়ি? এর নাম জীবন? এর নাম ক্ষমতা? এর নাম মর্যাদা? এই আমরা চাই? এটি আমাদের চাওয়া হতে পারে কোনো মানুষের? পারে না। মানুষ যে তার চাওয়া, এটি হতে পারে না। তাই বিশেষভাবে আমি বুড়োদের কথা বলবো না, বুড়োরা তো শেষ, বুড়োদের টাইম শেষ, দেয়ার গেম ইজ ওভার। আর বললেও লাভ নেই, বুড়োরা বদলাবে না কখনো। তরুণদের বলছি, যাদের এখনো সময় আছে ভালো চিন্তা করবার, ভালো কিছু করবার, দেশের জন্য কাজ করবার, নিজের জন্য কাজ করবার, আত্ম উন্নয়নের, আত্ম উপলব্ধি, তাদের বলছি, তোমাদের চিন্তা যদি থাকে যে আমি জনগণের জন্য রাজনীতি করবো, ইউ আর মোস্ট ওয়েলকাম, আই স্যালুট ইউ, করো রাজনীতি। আর যদি চিন্তা থাকে জাকসুকে কেন্দ্র করে ক্ষমতার রিহার্সাল দেব, ক্ষমতার টিজার বা ট্রেলার দেখাবো বুড়ো নেতাদের, দেখি দল থেকে নমিনেশন পাবো, এমপি হব, পরে মন্ত্রী হব, মন্ত্রী হয়ে টাকা কামাবো, বাংলাদেশে থাকবো না, টাকা পাচার করে নিরাপদে বিদেশে চলে যাব। বিদেশে নিরাপদ জীবন নেই এখন, কারণ নেই। এক্সকিউজ মি, প্রত্যেকের জীবন অধপতিত, বিদেশেও তারা লাঞ্ছিত হচ্ছে। এখন প্রত্যেকটি দেশে, যেসব উন্নত দেশে এই দুর্বৃত্তেরা মানি লন্ডারিং করে, যারা টাকা পাচার করে এখন পালিয়ে গেছে বিদেশে, তারা ভেবেছিল সেই সব দেশে গিয়ে খুব আরাম আয়েসে থাকবো। থাকা যায় না সেখানেও বাংলাদেশি কমিউনিটি আছে, তারা থু দিচ্ছে, রাস্তায় ম্যান হ্যান্ডেল করছে, আক্রমণ করছে, থুতু দিচ্ছে, ডিম ছুটছে, সেখানেও নিরাপদে থাকা যায় না। তার মানে ঘরের মধ্যে থাকতে হবে, যেখানেই থাকো তুমি। এটি কোনো জীবন না।
বেনজির পালিয়ে গিয়েছে, নজিরবিহীন ঘটনা ঘটাতো বাংলাদেশে থাকা অবস্থায়। বেনজির কি দাপট ছিল তার আমরা জানি। বেনজির কোথায় এখন? বেনজির কি বিদেশেও ভালো আছে? না, ঘর থেকে বেরোতে পারে না, পালিয়ে থাকে। হারুন বিদেশেও ভালো আছে? না। আওয়ামী মন্ত্রীরা হাসান মাহমুদ, কামাল, স্বরাষ্ট্রগুন্ডা, এরা বিদেশে ভালো আছে? ভালো নেই, বাসার থেকে বেরোতে পারে না, ভয় লজ্জায় যে লোকেরা রাস্তায় ধরে মারবে, রাস্তায় থুতু দেবে গায়ের মধ্যে। এই কোনো জীবন না এটি। তাই বলছি, যেসব তরুণ এই ছাত্র রাজনীতি করে সময় নষ্ট করছো এখন, যদি তোমার উদ্দেশ্য মহৎ না থাকে এর থেকে বেরিয়ে আসো, অন্য কিছু করো, এখন সময় আছে। জীবন পুনর্গঠন করো অন্যভাবে। রাজনীতির এই নোংরা পঙ্কিল এই এরিয়ায় যেও না, জীবন সংশয় ঘটবে, লজ্জাজনক পরায়ণ হবে, খুব একটা ভালো কথা হবে না সেটি। এখন রাজনীতি করছেন, এখন নেতৃত্ব দিচ্ছেন, আগামীতে রাজনীতি করবেন বলে ভাবছেন, আগামীতে নেতা হবেন বলে ভাবছেন। তাদের সবার উদ্দেশ্যে বলছি, বেশ কয়েক বছর আগে হুমায়ুন আহমেদের একটি নাটক বাংলাদেশে রচিত হয়েছিল, অসাধারণ অসাধারণ। এই নাটক প্রত্যেকের জন্য, যে রাজনীতি করছেন, যে রাজনীতি করবেন বলে ভাবছেন, যে নেতৃত্ব দিচ্ছেন, যে নেতা হবেন হবেন করছেন, যে এমপি আগে ছিলেন আবার হবেন হবেন করছেন, যে নতুন করে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদের প্রত্যেকের জন্য হুমায়ুন আহমেদের এই নাটকটি। মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এই নাটক না দেখে আপনি রাজনীতি করতে পারেন না, ইউ ক্যান্ট অ্যাফোর্ড ইট। এই নাটক আপনাকে দেখতে হবে। প্রত্যেককে অনুরোধ করছি, এমনকি শিক্ষার্থীদের অনুরোধ করছি, যাদের মিনিমাম উচ্চাসা আছে মনে, আমি রাজনীতি করব, এমপি হব, মন্ত্রী হব, প্রত্যেককে বলছি 1 ঘন্টা সময় নষ্ট করে এই নাটকটি দেখবেন প্রত্যেকে, দয়া করে। এটি আমার অনুরোধ। এটি কোনো নাটক না, এটি একটি কোর্স রাজনীতির উপর। এটি একটি পরীক্ষা। এই পরীক্ষায় আপনি কত মার্কস নিজেকে নিজে দেবেন, নাটক দেখার পর আপনি হিসেব করবেন, সেলফ মার্কিং করবেন, সেলফ অ্যাসেস করবেন আপনি নিজেকে। বাট এই নাটকটি দেখা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। সো নাটক দেখার অনুরোধ থাকলো, এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই নাটকটি শুধু শিক্ষণীয় নয়, বাংলাদেশের রাজনীতির হাল চাল সেখানে ফুটে উঠেছে। এবং একজন মন্ত্রীর জীবন কতটা বিড়ম্বিত হতে পারে, একজন রাজনীতিবিদের জীবন কতটা নোংরা হতে পারে, কতটা কপট হতে পারে, সব কিছু সেখানে ফুটে উঠেছে। এবং নির্মল বিনোদনও পাওয়া যাবে। হুমায়ুন আহমেদের নাটক বলে কথা, খুব সিরিয়াস মেসেজ দিয়েছেন বিনোদনের মাধ্যমে। এফোর্ড করবেন না আপনারা এই নাটকটি না দেখে থাকলে, অবশ্যই দেখবেন। এই অনুরোধ রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।